ডিয়ার স্টুডেন্টস, তোমাদের যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2025-এ, তো তোমাদের একদম পরীক্ষা দোরগোড়ায় চলে এসেছে। আর মাত্র কয়েকটা দিন বাকি, এক সপ্তাহের মতো পরীক্ষা বাকি আছে। তোমরা অলরেডি অ্যাডমিট কার্ড হাতে পেয়ে গেছো এবং তোমাদের লাস্ট মিনিটে কি কি করা উচিত, পরীক্ষার হলে গিয়ে কি কি করা উচিত, সেইগুলো একটু ভালো করে বুঝে নিলে এবং যদি সেই মতো সেই নির্দেশগুলো যদি মেনে চলো, তাহলে তোমাদের পরীক্ষা কিন্তু অনেকটাই ভালো হওয়ার সম্ভাবনা আছে। আজকে আমি আমার সমস্ত অভিজ্ঞতা থেকে এবং বিশেষ করে এই 20-21 বছর টিউশনের সঙ্গে যুক্ত আছি, সেই অভিজ্ঞতা থেকে তোমাদেরকে আমি কিছু লাস্ট মিনিট টিপস দেব, যেগুলো তোমাদের অবশ্যই উপকারে আসবে। তাই ভিডিওটা স্কিপ না করে তোমরা প্রথম থেকে ভালো করে মন দিয়ে ভিডিওটা দেখো এবং সেই মতো এই কদিন একটু চলার চেষ্টা করো। তাহলে তোমাদের পরীক্ষা আশা করছি খুব সুন্দর তোমরা দিয়ে আসতে পারবে। এবং মাধ্যমিক হচ্ছে জীবনের প্রথম বড় পরীক্ষা। তোমরা অন্য স্কুলে গিয়ে পরীক্ষা দাও, সেক্ষেত্রে তোমাদের অনেকটাই কিন্তু উপকারে আসবে এবং একটা প্রত্যেকেরই চাপ, টেনশন, ভয়, নার্ভাসনেস যেটা থাকে সেটাও কেটে যাবে। আচ্ছা দেখো, তোমরা সবার আগে ব্যাগটা গুছিয়ে নেবে। যে এখন থেকেই তোমরা গুছিয়ে রেখে দিতে পারো। পরীক্ষার দিন, প্রথম পরীক্ষা তোমাদের বেঙ্গলি আছে 10th ফেব্রুয়ারি, মন্ডে, সোমবার 10ই ফেব্রুয়ারি থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে বেঙ্গলি। তো তখন তোমরা ওই বাংলা পরীক্ষায় বাংলার যে সমস্ত বইগুলো আছে এবং সহায়িকা বই বা তোমরা যে সমস্ত খাতাগুলো ইউজ করেছো, যেখানে রচনা, ভাব সম্প্রসারণ বা হচ্ছে প্রতিবেদন লেখা বা নোটস যেগুলো ব্যবহার করেছো সেইগুলো ওখানে রাখতে হবে। এবং তার সঙ্গে অবশ্যই রেজিস্ট্রেশন এবং অ্যাডমিটটা কিন্তু অবশ্যই পড়তে ভুলবে না। এবং একটা ট্রান্সপারেন্ট বোর্ড সেটা নিয়ে নিতে পারো। এবং জলের বোতল, ঘড়ি, যে সমস্ত রুমাল, প্রয়োজনীয় জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রেখো, যেন পরীক্ষার আগে এগুলো নিয়ে যেতে যেন কোনো রকমভাবে ভুল না হয়, সেটা মাথায় রাখো। তারপরে এখন এই মাত্র 5-6 দিন সময়, তো এই সময় ওই বেঙ্গলি বা বাংলা যে সাবজেক্টটা সেটা তোমরা একদিন বা দুদিন টাইম নাও। এখন হার্ড রিডিং বা প্রচণ্ড পড়াশোনা করার দরকার নেই। এখন যেগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট বা টিচারদের সঙ্গে আলোচনা করে মনে হয়েছে এইগুলো পরীক্ষায় আসতে পারে, বা বিভিন্ন সালের কোয়েশ্চেন দেখে তোমার মনে হয়েছে এইগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি, টেস্ট পেপারেও বেশি আছে, তো সেইগুলো একটু চোখ বুলিয়ে যাও। দরকার হলে বঙ্গানুবাদগুলো, অর্থাৎ ইংরেজি থেকে বাংলা যেটা করতে হয় সেগুলো কয়েকটা দেখে যাও, কয়েকটা রচনা দেখে যাও। বিজ্ঞান নিয়ে রচনা প্রত্যেক বছরই একটা করে আসে, সেই রচনাগুলো একটু দেখে যাও। এবং বিশেষ করে ভাব সম্প্রসারণ এবং ব্যাকরণ অংশটা, যেখান থেকে সাধারণত নাম্বার বেশি কাটে, যেগুলো ভুল বেশি হয়, সেগুলো একটু ভালো করে দেখে যাওয়ার চেষ্টা করো। আর টাইম ম্যানেজমেন্ট কিন্তু একটা খুব বড় বিষয় পরীক্ষার হলে। ওটা এখন থেকে যদি দু একটা পরীক্ষা দাও তাহলে খুব ভালো হয়। টেস্ট পেপারের পেজ নিয়েই তোমরা পরীক্ষা দিতে পারো। বাড়িতে বসে নির্দিষ্ট টাইম করে 3 ঘন্টা 15 মিনিটে তোমরা পরীক্ষা দিতে পারো এবং কোনো টিউশন টিচার বা কোনো টিচারকে দিয়ে তুমি ওই খাতা চেক করে নিতেও পারো। যাই হোক, যদি সময় না থাকে তাহলে নিজেই করে নিতে পারো। এবার দেখো, এই টাইম ম্যানেজমেন্ট ব্যাপারটা কিভাবে করবে আমি বলে দিচ্ছি। টাইম হচ্ছে টোটাল তোমাদের 90 নম্বরের পরীক্ষা দিতে হবে। এই 90 নম্বরের পরীক্ষাটাকে 3 ঘন্টা 15 মিনিটের ব্যাপার আছে, তো সেটাকে তোমরা 3টে ভাগে ভাগ করে নাও। 30 নাম্বার, 30 নাম্বার আর 30 নাম্বার, 3টে ভাগে তোমরা ভাগ করে নাও। এই 30 নাম্বার 30 মিনিটে করতে হবে। 30 নাম্বার 1 ঘন্টা করে করতে হবে, ওটা 60 মিনিটে করতে হবে। 60 মিনিট, 60 মিনিট, 60 মিনিট। 30 নাম্বার 60 মিনিট, 1 নম্বরের জন্য 2 মিনিট টাইম দিতে হবে। এইভাবে তোমরা ভাগ করে প্রত্যেকটা ঘন্টায় 30 নম্বর করে উত্তর দেওয়ার চেষ্টা করো। তাহলে কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দর থাকবে এবং পরীক্ষাটাও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা দিয়ে আসতে পারবে। আর একটা কথা, ধরো সাপোজ তুমি 1 ঘন্টায় বাংলা পরীক্ষা দিচ্ছ, প্রথম ঘন্টায় 30 নম্বর উত্তর দিতে পারোনি, দেখলে প্রথম ঘন্টায় 25 নম্বর হয়েছে, 5 নম্বর হয়নি, তখন তোমাকে ধরে নিতে হবে যে আমাকে পরবর্তী কিছু কোয়েশ্চেন সংক্ষেপে আনসার করতে হবে। তখন আমি প্রশ্নগুলোকে দীর্ঘায়িত করতে পারবো না, একটু সংক্ষেপে উত্তর করতে হবে। তাহলে সংক্ষেপে উত্তর করলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আমি ওই পুরো 90 নম্বর করে আসতে পারবো। প্রশ্ন যদি ছেড়ে আসো তাহলে কিন্তু কোনো নম্বর সেখানে পাবে না।
যা ইচ্ছা লিখে আসো, যা ইচ্ছা বলতে যদি তোমার যেটুকু মনে হয়েছে, যেটুকু মনে আছে যে এইগুলো পড়তে পারে পরীক্ষায়, বা এইগুলো আমি পড়েছিলাম, বা স্যার এইগুলো বুঝিয়েছিলেন, এটা লিখলে হবে, সেটাই লিখে আসো। কিন্তু প্রশ্ন কখনো 1 নম্বরও ছেড়ে আসবে না। ছেড়ে এলে কি হয়, সেখান থেকে কোনো নম্বর পাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে না। কিন্তু যদি তোমরা লিখে আসো, তাহলে সেখান থেকে তোমরা কিছু নম্বর হলেও পেতে পারো। তাই জন্য বলছি, প্রথম পরীক্ষায় কোনো নম্বর কিন্তু ছেড়ে আসবে না। তারপরে হাতে লেখা নিয়ে অনেকের সমস্যা থাকে। হাতে লেখা খুব ভালো হতে হবে এমন কোনো কথা নেই। তোমরা যেভাবে ন্যাচারালি লেখো সেভাবে লিখবে। প্রথম দিকে একটু সুন্দর করে লেখার চেষ্টা করো, এবং স্যাররা জানেন, পরীক্ষকরা জানেন যে সময়ের অভাবে লাস্টের দিকে হয়তো হাতে লেখা খারাপ হয়েছে, এটা হতে পারে। কিন্তু হাতে লেখা নিয়ে অত চিন্তা করার কিছু নেই। তবে হাতে লেখা যেন বোধগম্য হয়, যেন বোঝা যায়, এটুকু মাথায় রাখলেই হবে। আরেকটা কথা, খাতায় অযথা কাটাকুটি এগুলো করবে না। প্রথমেই খাতায় রেজিস্ট্রেশন নাম্বার, রোল নম্বরটা ঠিকঠাক করে লেখার চেষ্টা করো। ওখানে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমার খাতা তুমি পাবে না, এবং নম্বর কিন্তু অ্যাড হবে না। সেক্ষেত্রে তোমাকে কিন্তু অকৃতকার্য বলে ঘোষণা করা হবে। সেক্ষেত্রে ওটা একটু মাইনিউটলি করতে হবে। তারপর একটা ব্যাপার হচ্ছে, প্রথম পরীক্ষা দিয়ে আসার পরেই পরীক্ষা যাই হোক সেটা নিয়ে অ্যানালাইসিস করতে আর যেও না। কারণ দেখো, তোমাদের 10ই ফেব্রুয়ারি পরীক্ষার পরেই ঠিক 11 ফেব্রুয়ারি অর্থাৎ 11 তারিখে আবার পরীক্ষা আছে। তাহলে প্রথম পরীক্ষার অ্যানালাইসিস করতে যদি তোমরা সময়টা কাটিয়ে ফেলো, তাহলে পরের পরীক্ষার প্রিপারেশন যেটুকুনি নাও না কেন সেটা কিন্তু নিতে পারবে না। আর একটা কথা কি, এক্ষেত্রে আর একটা অসুবিধার ব্যাপার আছে। প্রথম পরীক্ষায় যদি কিছু জানা কোয়েশ্চেন তোমার ভুল হয়ে গিয়ে থাকে, বা কিছু প্রশ্ন যদি তুমি ভুল উত্তর দিয়ে আসো, সেইগুলো তোমার কিন্তু আফসোস হবে, এবং পরবর্তী পরীক্ষার আগে প্রিপারেশনে কিন্তু সেটা ব্যাঘাত ঘটাবে। তাই প্রথম পরীক্ষার পর কোনো রকম নম্বর নিয়ে বা উত্তর নিয়ে অ্যানালাইসিস করতে যাবে না। দ্বিতীয় পরীক্ষা আছে ইংলিশ। ইংলিশে অনেকেরই একটা ভয় থাকে, কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই। ইংরেজি প্রশ্ন অত্যন্ত সহজ হয়, এবং জানা অনেক কিছুই পড়ে। শুধু যে পার্টটা একটু ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টটা 30 নম্বরের আছে। ওই 3টে রাইটিং তোমাদেরকে ভালো করে করতে হবে। যেগুলো তোমাদের ক্লাসে করানো হয়েছে, যেগুলো রেগুলার টিচাররা করিয়েছেন, সে স্কুলের টিচার হোক বা প্রাইভেট টিউটর হোক, সেগুলো কয়েকটা তোমাদের খাতায় অলরেডি করার আছে, সেগুলো দেখে যাও, তাহলেই হবে। গ্রামার পার্টটা একটু মাইনরলি করার চেষ্টা করো, এবং আনসিনটা যেখানে 20 নাম্বার থাকে এবং 4টে ভোকাবুলারি থাকে, সেই আনসিনটা কিন্তু খুব ভালো করে করার চেষ্টা করো। আনসিনটা পড়বে অন্তত 5-6 বার ভালো করে, তারপরে উত্তর করার চেষ্টা করো। তাহলে কিন্তু ইংলিশ পরীক্ষাটাও খুব ভালো হবে। সিন নিয়ে কোনো কথা নেই, সিন তো তোমরা সারা বছর পড়োই, এবং মাত্র 8টা লেসন আছে, খুব একটা বেশি চাপের নয়। তো এই ইংলিশ পরীক্ষাটা ভালো করে এইভাবে কিন্তু হবে, ওটা দিয়ে আসার চেষ্টা করো। এরপরে আছে দেখো, প্রথম দুটো পরীক্ষার পরেই তারপরে 15ই ফেব্রুয়ারি পরীক্ষা আছে, 11 থেকে 15, মানে প্রায় 4 দিনের মতো ছুটি আছে। মঙ্গলবারের পরে সেই শনিবারের পরীক্ষা আছে, বুধ বৃহস্পতি শুক্র 3 দিন ছুটি আছে। তাহলে এই পরীক্ষাটাই কিন্তু তোমাদের অনেকটা প্রিপারেশন নিতে সাহায্য করবে। বিশেষ করে ম্যাথের যে অংশগুলোতে তুমি বেশি ভালো, অর্থাৎ যেগুলো খুব ভালো করতে পারো, সেইগুলোতে বেশি জোর দাও। আর যেগুলো তুমি খুব ভালো পারো না, বা সেক্ষেত্রে অসুবিধে হয়, সেইগুলো একটু জাস্ট দেখে যাও। সবার আগে যেটা আমি প্র্যাকটিস করতে পারি, যেটা আমি ভালো পারি, সেটা করা উচিত। তাই ম্যাথে কিন্তু তাহলে সেখান থেকে নাম্বার আসার সম্ভাবনা আছে, বিশেষ করে উপাদ্য, সম্পাদ্য, তারপর ত্রিকোণমিতি, পরিমিতি, জ্যামিতি, এই জায়গাগুলোকে ভালো করে ক্যাপচার করো, ওখান থেকে নাম্বার তোলা অনেকটা ইজি। এরপরে দেখো, পরের দিনেই কিন্তু আবার পরীক্ষা নেই, যেহেতু রবিবার পড়ে গেছে, তাই বাধ্য হয়ে 17 তারিখে রুটিন করতে হয়েছে। তো সেই 17 তারিখে তোমাদের হিস্ট্রি আছে। ইতিহাসেও অনেক শর্ট কোয়েশ্চেন থাকবে। ইতিহাসে তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে যে কটা চ্যাপ্টার আছে, অত্যন্ত ভালো ভালো চ্যাপ্টার আছে, এবং অনেক শর্ট কোয়েশ্চেন তোমরা করেছো। মনে রাখবে, যে প্রিপারেশন তোমরা নিয়েছো, তোমাদের পক্ষে ওই প্রিপারেশনটা বেস্ট। এর থেকে বেশি তোমরা নিতে পারতে না। তাই নিজের ওপরে অগাধ বিশ্বাস রেখে পরীক্ষার হলে যাও, এবং ইতিহাস পরীক্ষাও কারোর দিকে না তাকিয়ে নিজের ওপরে অগাধ বিশ্বাস রেখে মাথা নিচু করে উত্তর করার চেষ্টা করো। সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হবে, একদম শিওর ভালো হবে। ইতিহাস গেল। এরপরে প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রে কিন্তু ওই টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখতে হবে, ওই টাইমেই কিন্তু করার চেষ্টা করতে হবে। জিওগ্রাফি ভূগোল আমি আগেই বলেছিলাম যে জিওগ্রাফিতে তোমরা বড় কোয়েশ্চেনের ক্ষেত্রে ছবি দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ছবি কিভাবে দেবে আমি বলেছিলাম,
প্রত্যেকটা পেজের একই দিকে ছবি দিতে হবে এবং ছবিগুলো প্রথমে 2টো লাইন লিখলে হয়তো, তারপরে পাশে লিখলে কিছু, তারপরে আবার 2টো লাইন লিখলে, এই যে মাঝখানে গ্যাপটা হলো এটা একটা বক্স করে নিলে, এখানে বক্সটা এভাবে রেখে চলে গেলে পরে 2 মিনিট 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে 2 মিনিট টাইম নিয়ে সমস্ত ছবিগুলো আঁকতে হবে। ছবিগুলো আর্টিফিশিয়াল হতে হবে এমন কোনো কথা নেই, ছবিগুলো সায়েন্টিফিক হলেই হবে। অর্থাৎ আমি পর্বত আঁকছি, আধ ঘন্টা ধরে পর্বত আঁকছি, ওটা করতে গেলে হবে না। এরকম একটা পর্বত এঁকে দিলাম এবং পাশে একটু গাছপালা এঁকে দিলাম, তাহলেই কিন্তু আমার পর্বত হয়ে গেল, বোঝা গেলেই হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ অযথা সময় নষ্ট করার কিন্তু জায়গা নেই। যদি ব্যাখ্যা ভালো করে দিতে না পারো তাহলে ছবিতে কিন্তু অনেকটা মেকআপ করে যায়। তাই জিওগ্রাফিতে ছবি দেওয়াটা বাধ্যতামূলক, বিশেষ করে বড় প্রশ্নের ক্ষেত্রে। তাছাড়াও ওখানে ম্যাপ পয়েন্টিং আছে এবং ম্যাপ পয়েন্টিংগুলো ভালো করে করবে। যদি ম্যাপ আঁকো, ইন্ডিয়ার ম্যাপ আঁকো, তাহলে খুব ভালো হয়। ইন্ডিয়ার ম্যাপ আঁকা খুবই সহজ, এমন করে ম্যাপ এঁকে দেবে, এমন করে ম্যাপ আঁকা কোনো ব্যাপার নয়, এমন করে আঁকার চেষ্টা করবে ইন্ডিয়ার ম্যাপ, মোটামুটি বোঝা গেলেই হবে ইন্ডিয়ার ম্যাপ। ঠিক আছে, বিভিন্ন ধরো হয়তো ছোটনাগপুর মালভূমি অঞ্চল বলছে, সেই জায়গাটা একটু দেখিয়ে দিলে ছোটনাগপুর মালভূমি অঞ্চল। এইভাবে যদি ম্যাপ এঁকে উত্তর প্রেজেন্টেশন করো খুব ভালো হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে জিওগ্রাফি গেল। জিওগ্রাফির পরে তোমাদের লাইফ সায়েন্স বা হচ্ছে জীবন বিজ্ঞান। জীবন বিজ্ঞান পরীক্ষাও তাই, ওখানে যে যে ছবিগুলো তোমরা প্র্যাকটিস করেছো সেই ছবিগুলো আরেকবার ভালো করে দেখে যাবে এবং বিশেষ করে ছবির নামগুলো, ছবি তো পরীক্ষায় আসেই। এবং জীবন বিজ্ঞান এই সাবজেক্টটা খুব সহজ, প্রায় সকলের কাছে এটা প্রিয়। তাই এইখান থেকে প্রশ্ন উত্তর করার সময় একটু ভালো করে উত্তর করার চেষ্টা করো, তাহলে নাম্বারটা কিন্তু এখান থেকে তোলা যাবে জীবন বিজ্ঞান থেকে। আচ্ছা এরপর দেখো 7 নম্বর আছে ফিজিক্যাল সায়েন্স। ফিজিক্যাল সায়েন্সে কিন্তু কোনো ছুটি নেই, 19 তারিখের পরে 20 তারিখে আছে থার্সডে, ছুটি নেই। সেই কারণে ফিজিক্যাল সায়েন্সও কিন্তু পরীক্ষা দিয়ে এসেই প্রিপারেশন কিছুটা নিতে হবে। বিশেষ করে যে সমস্ত সংজ্ঞাগুলো আছে এবং বিভিন্ন বিজ্ঞানীদের অভিমত, চার্লসের সূত্র, বয়েলের সূত্র যেগুলো আছে, ওইগুলো একটু ভালো করে দেখে যেও, ওখান থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। তারপরে ওই 2 রকম যে চ্যাপ্টার তোমাদের আছে, একটা হচ্ছে ফিজিক্যাল আর একটা হচ্ছে রসায়ন। ওই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু 2 রকম অংশ থেকে কিন্তু ভালো ভালো চ্যাপ্টারগুলো আছে, সেখান থেকে অনেক কোয়েশ্চেন আসার সম্ভাবনা আছে। ওগুলো একটু ভালো করে দেখে যাবে এবং ভালো করে পরীক্ষা দেওয়ার চেষ্টা করবে, ঠান্ডা মাথায় কারোর দিকে না তাকিয়ে, তাহলে কিন্তু পরীক্ষা অবশ্যই ভালো হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে অঙ্কের ক্ষেত্রে, বিশেষ করে উপপাদ্যের ক্ষেত্রে অনেক সময় কি করা হয় যে উপপাদ্যটা সুন্দর করে লেখা হলো, তারপর লাস্টে যেখানে আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল সেটা স্কেল দিয়ে ভালো করে আমি বক্স করে দিলাম, হাতে নয়, আমি এখানে হাতে করে দেখাচ্ছি কিন্তু হাতে নয়, স্কেল দিয়ে বক্স করে দিলাম। তাহলে এটা পরীক্ষকের স্পট আউট করতে সুবিধে হয়, তাহলে কিন্তু সেখানে নাম্বারটা ভালো আসে। অবশ্যই এটা মাথায় রাখতে হবে, আগে কিন্তু উপপাদ্যটা সুন্দর করে করার পরে তারপরে এটা, তুমি উপপাদ্য ভুল করেছো কিন্তু আবার এটা করেছো, সেটা কিন্তু একটু ক্যালি বেশি হয়ে যায় সেখানে, সুতরাং এটা করা যাবে না। আগে কিন্তু উত্তরটা সুন্দর করে করার পর তারপর তুমি এটা করবে, এটা একটু মাথায় রাখতে হবে। এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার হচ্ছে প্রত্যেকটা পরীক্ষা দিয়ে আসার পরে সবসময় নিজেকে ফিট রাখার চেষ্টা করবে, শরীর ঠিক রাখার চেষ্টা করবে। তোমার বন্ধুরা কে কেমন পরীক্ষা দিল সেটা জানার দরকার নেই, কারণ যদি কোনো বন্ধু বলে আমি দারুণ পরীক্ষা দিয়েছি, এবার তোমার পরীক্ষা যদি একটু খারাপ হয়ে থাকে তখন তোমার কিন্তু একটা টেনশন, একটা ফ্রাস্ট্রেশন, এসবগুলো কিন্তু হবে। কে দিয়েছে কেমন দিয়েছে ভাবার কোনো দরকার নেই, তুমি পরের পরীক্ষাটার জন্য ফোকাস করো। পরীক্ষা দেওয়া হলো, ইটস ওভার। সব পরীক্ষার শেষে তুমি অ্যানালাইজ করবে যে তুমি কেমন পরীক্ষা দিয়েছো, কত নম্বর এক্সপেক্ট করতে পারো, তুমি যোগ বিয়োগ গুণভাগ করবে, তখন তখন তুমি ঠিক করবে যে তুমি কত পেতে পারো। ঠিক আছে, কিন্তু পরীক্ষা দিয়ে এসে এসবগুলো নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই। আর বিশেষ করে পরীক্ষার দিন আগের দিন একটু সহজ পাচ্য খাবার খাওয়া ভালো। ওখানে ডিম, মাছ, মাংস এই সমস্ত খাবার অ্যাভয়েড এবং রিচ জাতীয় খাবার একটু অ্যাভয়েড করা ভালো, কারণ সেক্ষেত্রে শরীর অসুস্থ হতে পারে। আর রাত্রির জেগে একদম পড়বে না, তোমরা 11টা বা 12টা এর বেশি পড়তে যেও না, কারণ শরীরের ঘুমের প্রত্যেকেরই প্রয়োজন আছে। এবং বেশি রাত্রির জেগে পড়লে একটা হয় কি, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা আছে এবং সেক্ষেত্রে বমি, হজমের সমস্যা, নানা কিছু হতে পারে, মাথার যন্ত্রণা, এসবগুলো হতে পারে। তাহলে সেটা কিন্তু তোমার সারা বছরে তুমি যা পড়াশোনা করেছো তার উপরে এফেক্ট ফেলবে এবং পরীক্ষা তুমি ভালো করে দিতে পারবে না।
তাই এই এক সপ্তাহ চেষ্টা করো কোনো বিয়ে বাড়ি, অনুষ্ঠান বাড়ি বা কোনো কিছু থেকে অ্যাভয়েড করার চেষ্টা করো এবং নিজেকে একটু সুন্দর রাখার চেষ্টা করো এবং শরীর ফিট রাখার চেষ্টা করো। এইগুলো করে চলো, মেনে চলো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা অনেকটাই ভালো হবে। যদি তোমাদের আরও কিছু প্রশ্ন জানার থাকে, কোনো কিছু জানার থাকে, তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো অথবা আমার ফোন নম্বরে ফোন করতে পারো।